বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষায় রিপ্রেসিভ রেজিম, এবং তাদের লক্ষ্য হচ্ছে রেজিম চেঞ্জ করা। সেই লক্ষ্যেই কিন্তু তারা এই সর্টিগুলো করছেন। এক, রেজিমের বিষ দাঁত ভেঙে দিচ্ছেন, ক্যাপাসিটি সীমায়িত করছেন, ফেসটা যাতে লুজ করে ফেলে তারা, সেটাই। ইরানের ভূগর্ভস্থ যে স্থাপনা সেটি ইনভিনসিবল, কিন্তু মজাটা হচ্ছে সেটি চালনা করার মতো লোক অবশিষ্ট থাকবে না। ও কিন্তু আপনার সেই ভূগর্ভে যাওয়ার চেষ্টা করবে না। সে যেটা করবে, যাদের দিয়ে পরিচালনা করা হয় সেই লোকগুলোকে মেরে ফেলা, এবং অনেকাংশে তারা সফল। ইসরায়েলের সবচাইতে স্ট্রেংথের যে জায়গাটা, সেটি হচ্ছে সেখানে প্রতিটি নাগরিকের একাধিক পাসপোর্ট আছে। তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং তাদের বংশধরেরা সারা পৃথিবীতেই কিন্তু অবস্থান করছে। সেই কারণে ইরানের দোজ হু ম্যাটার্স, এদের প্রত্যেকের বাড়ির খবর, হাড়ির খবর ইসরায়েলের কাছে আছে। আর মোসাদকে আমরা পছন্দ করি না, গালিগালাজ করি আমাদের ইনক্যাপাসিটির কারণে। এবং এখানে আপনার যে বিষয়টা দেখতে হবে, টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি ইসরায়েল অর্জন করে বসে আছে। মানি মার্কেট, ওয়ার্ল্ড মানি মার্কেট তারা কন্ট্রোল করে, বা তাদের সমগোত্রীয়রা কন্ট্রোল করে, ইহুদিরা। মিডিয়াও, ওয়ার্ল্ড মিডিয়াও কিন্তু তারাই কন্ট্রোল করে, এবং আপনার সেই সঙ্গে লেটেস্ট মানে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, সেটিরও নিয়ন্ত্রণ তাদের। আমি খুব মনোযোগের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু, হিজ এক্সেলেন্সি দ্য প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, তিনি বলেছেন, উদারত আহ্বান জানিয়েছেন, তারা মূলত টার্গেট করেছেন রেজিমকে। এই তাদের ভাষায়, বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষায় রিপ্রেসিভ রেজিম, এবং তাদের লক্ষ্য হচ্ছে রেজিম চেঞ্জ করা। সেই লক্ষ্যেই কিন্তু তারা এই সর্টিগুলো করছেন। এক, রেজিমের বিষ দাঁত ভেঙে দিচ্ছেন, ক্যাপাসিটি সীমায়িত করছেন, ফেসটা যাতে লুজ করে ফেলে তারা, সেটা ইনশিওর। আর দ্বিতীয় যে বিষয়টি, ইসরায়েলের রণকৌশল কিন্তু ভিন্ন। ইরানের ভূগর্ভস্থ যে স্থাপনা সেটি ইনভিনসিবল, কিন্তু মজাটা হচ্ছে সেটি চালনা করার মতো লোক অবশিষ্ট থাকবে না। প্রায় 100-র মতো নিউক্লিয়ার সায়েন্টিস্ট ইরানিদের ছিল, তার মধ্যে গোটা 60 জন ইতিমধ্যে নিকেশ হয়ে গেছে। টার্গেটেড সিলেক্টিভ কালিং যেটাকে বলে, সেই প্রক্রিয়ায় সর্বশেষ 2 জন গেলেন, কিন্তু সেটি পরিচালনা করার লোক আর অবশিষ্ট থাকবে না। সেই স্ট্র্যাটেজিতে কিন্তু ইসরায়েল অগ্রসর হচ্ছে। শুনলেন তো কলিমুল্লাহ সাহেব ইসরায়েলের স্ট্র্যাটেজি সহ গুণগান কিভাবে গেয়ে যাচ্ছেন। মূলত এই 12 দিনের যুদ্ধের পুরো সময়টাই উনি এইভাবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এইরকমভাবে ইসরায়েলের গুণগান গেয়ে গেছেন। ওনারা টেকনোলজিতে সর্বশ্রেষ্ঠ, ওনারা চাইলে সব কিছু করতে পারেন। ওনাদের উদ্দেশ্য ইরানের রেজিম চেঞ্জ করা, ওনাদের উদ্দেশ্য ইরানের পরমাণু শক্তি বা পরমাণু শক্তিকে শুধু মানে শেষ করাই না, খর্ব করাই না, মূলত হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করার ক্ষেত্রে বা পরমাণু প্রযুক্তি পরিচালনা করার ক্ষেত্রে যে লোকবল দরকার, সেই লোকবল যেন ইরানে আর না থাকে। একের পর এক সমস্ত লোকগুলোকে মেরে ফেলা, মানে বিজ্ঞানী সহ সমস্ত ধরনের পারমাণবিক চুল্লি অপারেট করার মতো লোকজনদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। এছাড়া আপনারা হয়তো দেখেছেন, খেয়াল করেছেন যে নেতানিয়াহুর নাম উচ্চারণ করার ক্ষেত্রে তিনি কীরকম শ্রদ্ধা ভরে এক্সেলেন্সি বেঞ্জামিন নেতানিয়াহু হিসেবে সম্বোধন করে থাকেন। মূলত আপনারা হয়তো গুপ্তচর বলতে এটাই বোঝেন যে গুপ্তচর মানেই হচ্ছে অন্য দেশের মধ্যে ঢুকে টার্গেট কিলিং করা, মানুষকে হত্যা করা। গুপ্তচর অনেক ধরনের আছে, শুধু হত্যা করা নয়, মূলত দেশের হয়ে, উক্ত দেশের হয়ে প্রচার প্রচারণা চালানো, উক্ত দেশের সুপিরিয়রিটি, তারা যে সবার চাইতে উত্তম, এই জিনিসটা প্রচার করাটাও গুপ্তচর বৃত্তিরই একটা অংশ। বিভিন্ন দেশে তারা তাদের নিজেদের সম্পর্কে মানুষজনকে উচ্চ ধারণা দেওয়ার জন্য বিভিন্ন এজেন্ট তারা সেট করে থাকে, যারা কথাবার্তার মাধ্যমে যে কোনোভাবেই হোক না কেন তাদেরকে, তারা যে মানব জাতির সর্বোৎকৃষ্ট মানব, তারা যে
সাধারণ মানুষের চাইতে আলাদা, তারা যে অন্য জাতির চাইতে আলাদা, এই জিনিসটা মানুষের মগজে ঢুকায় দেওয়াটাই হচ্ছে এই সমস্ত গুপ্তচরদের কাজ। এখন আমি বলতেছি না যে কলিমুল্লাহ সাহেব ইসরায়েলের গুপ্তচর, কিন্তু এই টাইপের গুপ্তচর তারা প্রায় প্রতিটা দেশেই নিয়োগ করে থাকে তাদের সুপিরিয়রিটি বা তাদের সম্পর্কে বিশ্বের আর সব জাতিকে একটা ভিন্ন মাত্রার ধারণা দেওয়ার জন্য। কলিমুল্লাহ সাহেব সেই রকম কোনো কার্যক্রম নিয়ে নেমেছিলেন কিনা বা সেই রকম কোনো এজেন্ট কিনা, উনি অনুরূপভাবে ভারতেরও গুণগান গেয়ে থাকেন। র এবং মোসাদ বা ইসরায়েলি গুপ্তচর এরা একে অপরের পরিপূরক। রয়ের লোকজন মোসাদের হয়ে কাজ করে, মোসাদের লোকজন রয়ের হয়ে কাজ করে। কাজেই বাকিটুকু আপনারা বুঝে নেন, আমার আর বলার কিছু নেই। খোদা হাফেজ, ভালো থাকবেন।